সুমন রাজন ছবিটি পরিচালনা করেছেন আব্দুল লতিফ বাচ্চু, আর সুমন ও রাজন ছবিতে অভিনয় করেছেন শাবানা আলমগীর, জসিম, সুচরিতা, খলিল, আহমেদ শরীফ, মায়া হাজারিকা, আনোয়ারা, শওকত আকবর এবং খালেদা আক্তার কল্পনা। সুমন রাজন ছবির গল্পের শুরুতে দেখা যায় চিৎকার করে আনোয়ারা বলতেছে এবং শওকত আকবর বলতেছে, এই সুমন রাজন, তোমরা কোথায় বাবা? তোমরা এই মুহূর্তে মহল থেকে পালিয়ে যাও, কারণ শত্রুরা আক্রমণ করেছে আমাদের এই মহলে। বাবা, তোমরা পালিয়ে যাও। আর আর সিপাহি সালা, তোমরা কোথায় আসো? বেরিয়ে আসো। সিপাহি সৈন্য, তোমরা কোথায় আছে? বেরিয়ে আসো। আমাদের মহল আক্রমণ করেছে, তোমরা তাদের প্রতিহত করার চেষ্টা করো। তখন একজন সিপাহি এসে বসে, হুজুর, আমরা তো নিরুপায়, আমরা তো পারতেছি না, আপনারা এক কাজ করেন, আপনারা পালিয়ে যান। কয় না। শওকত আকবর বলে, না, আমরা কখনো পালিয়ে যাব না। আনোয়ার বলে, না, আমরা কখনো পালিয়ে যাব না। তখন দুইজন সিপাহি এসে বলে, হুজুর, একটা কাজ করি, আমরা সুমন রাজনকে নিয়ে পালিয়ে যাই, কারণ তারা কিন্তু আপনাদেরও মেরে ফেলবে এবং আপনার ছেলেদেরকেও মেরে ফেলবে, তাই আমরা এখান থেকে পালিয়ে যাই। তখন সুমন রাজন এসে দৌড়ে এসে বলে, আব্বা হুজুর, আমি হুজুর, আমরা এখন কি করব? তখন আনোয়ারা বলে, বাবা, আমাদের এখন এখান থেকে পালাতে হবে। এক কাজ করো, তুমি এই তোমার আঙ্কেলদের অথবা তোমাদের চাচাদের সাথে তুমি চলে যাও। সিপাহি সালা, তোমরা দুজনকে নিয়ে যাও, যাও, তোমরা এখান থেকে পালিয়ে যাও। আমরা এদের সাথে লড়াই করতেছি, আমরা এদের সাথে মোকাবিলা করতেছি। তখন দেখা যায় সুমন ও রাজন দুজন, তারা বয়স তাদের 11 থেকে 12 হবে এক একজন করে, তারা ওই দুই সিপাহীর সাথে তারা অন্য একটি দরজা দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে দেখা যায় খলিলের লোক এসে মহল আক্রমণ করে তখন আনোয়ারা এবং শওকত আকবরকে বন্দি করে। তখন খলিল বলে, আজ থেকে এই মহলের বাদশাহ এবং রাজা হলাম আমি। আমার নাম খলিলুল্লাহ খান ওরফে বাদশাহ জাফর সিরাজি। কারণ আমি বলেছিলাম, বাদশাহ সালা, আমার কথা আপনি শুনেন, কিন্তু শুনেন নাই। কি করলেন? আপনি উল্টো আরও আমাকে বন্দি করে রাখছেন। কিন্তু এখন দেখেন, আমি এ মহল আক্রমণ করে এখন আপনাদের আমি বন্দি করলাম, কিন্তু আমি আপনাদেরকে মারব না, বাঁচিয়ে রাখবো। কারণ যদি বাঁচিয়ে না রাখি, তাহলে আমি কিভাবে বলবো যে আপনি আমাকে বাদশাহ মর্যাদা দিয়ে আমাকে সিংহাসনে বসিয়েছেন? তখন শওকত আকবর বলে, খামোশ বেত্তমিজ, তোমার সাহস স্পর্ধা দেখে আমি হতবাক হচ্ছি। তোমার মতো এত বড় খারাপ, বদমাইশ এবং লাফাঙ্গা কখনোই আমি আর দেখিনি। তুমি ভেবেছো কি যে তুমি সিংহাসন এবং সালতানাত দখল করে তুমি আজীবন এই সিংহাসন সামতলাতে মালিক হয়ে যাবে? না, হবে না। কারণ আমার কিন্তু 2টি পুত্র সন্তান আছে, সুমন এবং রাজন। তাদের বয়স 12 থেকে 11। তারা অবশ্যই তাদের পিতৃ এবং মাতৃ হত্যা অথবা গুম করা অথবা আমাদেরকে সিংহাসন পদচ্যুত করার ফলাফল তারা জেনে গেছে। একদিন না একদিন আমার সন্তানন্দা এসে এই মহল আবার পুনরায় আমার হাতেই তুলে দেবে। তখন খলিলুল্লাহ অর্থাৎ জাফর সিরাজি বলে, বাহ 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 বাহ, চমৎকার বাদশাহ সালামত। না না না, আপনার তো বাদশাহ সালামত না, আপনার তো ভূতপূর্ব বাদশাহ সালামত। আপনি এক সময় বাদশাহ সালামত ছিলেন, এখন তো আমি বাদশাহ সালামত। এখন আমাকে আপনি কুর্নিশ করেন। এতদিন আমি আপনাকে কুর্নিশ করেছিলাম, মনে পড়ে বাদশাহ সালামত? আমি সামান্য একটু ভুল করেছিলাম, কারণ আপনার মহলে একটা সুন্দরী নর্তকী নেচেছিল, আমি ওই নর্তকী গিয়ে হাত ধরেছিলাম। আপনি তখন কি করেছিলেন? আমাকে গালে একটা কষিয়ে থাপ্পড় মেরেছিলেন। আমার কিন্তু এই দাগটা এখনও যায়নি বাদশাহ সালামত। দেখেন, আমার এই গালের ভিতরে এখনও আপনার 3টি আঙ্গুল বসে আছে। আপনি কি ভুলে গেছেন বাদশাহ সালামত? তখন আপনি কিন্তু আমাকে 7 দিন 7 রাত্র এই কারাগারে নিক্ষেপ করে রেখেছিলেন এবং অন্ধকার কুটিরে কিছু সর্প দিয়ে রেখেছিলেন, কিন্তু সর্পগুলোকে কিন্তু আমাকে কামড় দেয়নি বাদশাহ সালামত। কিন্তু আমি তো ওই দৃশ্যটা ভুলতে পারিনি বাদশাহ সালামত। আর মনে পড়ে বেগম সাহেবা, আপনি বলেছিলেন যে আপনার মতন এরকম বদমাইশ এবং মেয়েদের প্রতি যারা খারাপ নজর দেয় তাদের মুখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত এবং হাতটাই কেটে ফেলা উচিত। এখন বেগম সাহেবা, আপনি তো রানীমা, এখন বলেন আমি আপনার জবাবে কী করতে পারি? তখন জাফর সিরাজি চাবুক নিয়ে আনোয়ারাকে ইচ্ছারকম পিটাতে থাকে। তখন শওকত আকবর বলে, শোন জালিম জাফর সিরাজি, তোকে বিশ্বাস করে আমি আমার মহলে
স্থান দিয়েছিলাম, কিন্তু তুই বিশ্বাসঘাতকতা করেছিস। কিন্তু যারাই বিশ্বাসঘাতকতা করে তাদের ফল কিন্তু ভালো হয় না। জাফর সিরাজি, তবে একটা কথা কান খুলে শুনে রাখ, সত্যের জয় চিরদিনই হয়, এই কথাটা মনে রাখিস। আজ আমাদের তুই বন্দি করতেছিস, কাল দেখবি তোকেও আমার ছেলেরা সুমন রাজন আসবে, বাঘের মতন আসবে, সিংহের মতন আসবে, দানব হয়ে আসবে এবং যুবরাজ এবং বীর হয়ে আসবে। সেদিন আমাদেরকে এই কারাগার থেকে সুমন রাজে মুক্তি করবে, কথাটা আমি তোকে বলে দিলাম। তখন জাফর সিরাজি বলে, আমি বাদশাহ সালামত, আর আমি হলাম এই রাজ্যের বাদশাহ। আপনি আমাকে তো লিখে দিয়েছেন যে আমি এখন রাজ্য চালাতে ব্যর্থ এবং আমার বয়স হয়েছে, তাই আমি জাফর সিরাজিকে আমি আমার সিংহাসনে বসার অনুমতি করছি। আমি কিন্তু ডেরাপিটে এটাই বলে দিচ্ছি। দেখেন, ডেরাপিটে বলছে আমার লোকেরা যে বাদশাহ সালামত ভূতপূর্ব বাদশাহ আহমদ বিন খালিদ, এবং সে বলছে যে আমি এখন সিংহাসনে বসার উপযুক্ত নয়, কারণ আমার বয়স হয়েছে এবং মাথায় আমার জ্ঞান বুদ্ধি কাজ করে না। তাই আমি বাধ্য হয়ে জাফর সিরাজিকে সিংহাসনে আমি বসালাম, আপনারা সবাই মেনে নেবেন। তাই কিন্তু ডেরাপিটে বলে দিয়েছে। তখন শকাতর্ক বলে, বিশ্বাসঘাতক, বেঈমান, কুচুকরি, তোর একদিন না একদিন পতন হবে। তুই অপেক্ষা কর সেদিনের জন্য, যেদিন আমার ছেলেরা আসবে বীরের বেশে, সাহসী বীরের বেশে আসবে সুমন রাজন, তখন তুই আর বেঁচে উঠতে পারবি না। তখন জাফর সিরাজি বলে, আমি হলাম বাদশাহ, আমি হলাম রাজা, আমি হলাম সম্রাট, আমি হলাম এই এলাকার কর্ণধর, আমার উপরে কেউ কথা বলার সাহস পাবে না। এই তোরা কে আছিস, কোথায় আছিস, এইসব ডায়লগ শোনার সময় নেই, সব সিনেমার ডায়লগ অনেক শুনেছি। যা, এই দুইটাকে অন্ধকূপ কারাগারে নিক্ষেপ করে দেয়, তাদেরকে খাবার পানি সব বন্ধ করে দিবি। আজকের পরে থেকে আমার হুকুম ছাড়া এই দুইটাকে কখনোই খাবার এবং পানিও দিবি না। শোন, বলে দিলাম, কারণ আমার কথা যদি কেউ অমান্য করেছিস আমি জানতে পেরেছি, তাহলে তোদের গর্দান আমি কেটে ফেলবো, কারণ আমি হইলাম এই এলাকার বাদশা জাফর সিরাজি, আমার উপরে কোনো কথা বলবি না। তখন একজন সেনাপতি এসে বলে, হুজুর, আমাকে তো আপনি সেনাপতি বানাবেন বলে বলেছিলেন, তাহলে আমি এই কাজটা করি। তো একটা কাজ করলে ভালো হয় না, এই বয়স্ক লোক দুইটাকে বেঁচে রাখে লাভ কি? তখন জাফর সিরাজি অর্থাৎ বাদশাহ সালামত বলে, আমি বাদশাহ সালামত, আমি যদি ওদেরকে মেরে ফেলি, যদি প্রজারা কখনো বলে যে আমাদের ভূতপ্রভু বাদশাহ কোথায়, ভূতপ্রভু রানী কোথায়, তাহলে তাদের আমি কিভাবে দেখাবো যে এই যে বাদশাহ সালামত, এই যে ভূতপ্রভু রানী? তবে শোনেন বাদশাহ সালামত, আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা কাজ করতে হবে। আমি কালকে প্রজাদের মাঝখানে আপনাদের দুজনকে নিয়ে যাব, এবং সেখানে গিয়ে আপনি বলবেন যে আমি সজ্ঞানে এবং জ্ঞান থাকা সত্ত্বে আমি জাফর সিরাজির হাতে সিংহাসন তুলে দিলাম। যদি এই কথাটা বলেন তাহলে মনে হয় যে আপনারা আজীবন বেঁচে থাকবেন অন্ধকূপ কারাগারে, আর যদি এটা না বলেন তাহলে আপনাদের মৃত্যু অবধারিত, কথাটা মনে রাখেন বাদশাহ সালামত। তবে এমন সময় এক সিপাহী বলে, হুজুর, একটা কাজ হয়ে গেছে তো। কী কাজ? রাজন এবং সুমনকে আমরা বন্দি করে রেখেছি। কোথায়? আমাদের অন্য একটি মহলে গোপন আস্থানে বন্দি করে রেখেছি, তাদের আমরা ধরতে সক্ষম হয়েছি। তখন জাফর সিরাজি বলে, সাবাস সাবাস সাবাস। তাহলে বাদশাহ সালামত কী করবেন? কাল যদি আপনি যদি প্রজাদের সামনে না বলেন এই কথাটা, তাহলে আপনাদের পুত্রদের কিন্তু আমি হত্যা করে ফেলবো। তখন আনোয়ার বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। তখন জাফর সিরাজি বলে, শোনেন, আমি হলাম এই এলাকার বাদশাহ, আপনি আমাকে তুমি করে বলতে পারেন না, আমাকে কুর্নিশ করেন, আমাকে সালাম করেন, আমাকে কুর্নিশ করে আমাকে বলেন, জি হুজুর, আমি আপনার কথা রাখবো। তখন আনোয়ারা বলে, জি হুজুর, আপনার কথা রাখবো। তখন শকাতকে বলে, শোন, জোর করে কখনোই জি হুজুর আদায় করা যায় না, জি জি হুজুর তো বাদশাহ সালামত আদায় করা যায় না। এখন তো আমরা বাধ্য হয়ে আমরা তোকে জি হুজুর করতেছি, কিন্তু এমন একটা দিন আসবে তুই আমাকে বলবি যে জি হুজুর, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, কিন্তু সেদিন কিন্তু আমার ছেলেরা ক্ষমা করবে না এবং আমিও করব না। তবে যা, তোকে আজ আমি বললাম যে নবাগত বাদশাহ সালামত, জি হুজুর, আমি কাল প্রজাদের মাঝে এই কথাটা বলবো। তখন জাফর সিরাজির কথা মতো বাদশাহ শওকত আকবর এবং রানী আনোয়ারা প্রজাদের মাঝে বলে, তখন শওকতের বলে, শোনো প্রজাবাসী, আমি তোমাদের বলছি, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি,
তাই আমি সজ্ঞানে জাফর সিরাজের হাতে আমি আমার সিংহাসন তুলে দিয়েছি। এখন থেকে তোমরা জাফর সিরাজের কথা মতোই কাজ করবে, কারণ জাফর সিরাজই এই এলাকার বাদশাহ। তখন প্রজারা বলে, না, আমরা জাফর সিরাজিকে বাদশাহ হিসেবে মানি না, আমরা মানতে পারবো না। জাফর সিরাজি অনেক খারাপ লোক, আমাদের উপর অনেক অত্যাচার করেছে খাজনা নেওয়ার জন্য এবং জুলুম করেছে। আমরা জাফর সিরাজির মতো এমন অত্যাচারী রাজা চাই না, আমরা মানতে রাজি না। আপনি আমাদের বাদশাহ, আপনি আমাদের বাদশাহ সালামত। তখন সাকওয়াতকে বলে, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও, তোমরা আমার কথা শোনো, আমি যে কথাটা বলতেছি তোমরা কান খুলে শুনে রাখো। এখন থেকে বাদশাহ সালামত জাফর সিরাজি তাকেই তোমরা মানবে, এই বলে আমি বিদায় নিচ্ছি। তখন শওকত আকবর এবং আনোয়ারাকে জাফর সিরাজের লোকেরা ধরে নিয়ে যায়। তখন বেশ কিছু বছর কেটে যায়। তখন আস্তে আস্তে এদিকেই সুমন এবং রাজন দুই ভাইকে দুই সৈন্য যখন পালিয়ে নিয়ে যায়, তারা বড় করে। তখন সুমন হয়ে যায় জসিম আর রাজন হয়ে যায় আলমগীর। তারা দুই ভাই দুই জায়গায় বড় হতে থাকে। একদিন আলমগীর তার পালিত সৈন্য তার চাচাকে বলে, আচ্ছা চাচা, আপনি কি মনে পড়ে যে আমি কিন্তু, আমার এতটুকু মনে আছে, আমি কিন্তু একজন রাজার ছেলে। তখন বৃদ্ধ লোকটা বলে, তুমি এই কথাটা বলো না, ক্ষণক্ষরে কথাটা বলো না। আর যদি তুমি এ কথাটা বলো, আর যদি জানতে পারে যে তুমি রাজার ছেলে, তাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। তবে তোমাকে সাহসী বীর হতে হবে বাবা, তোমাকে যুদ্ধের মোকাবেলা করতে হবে এবং শিখতে হবে, তোমার অস্ত্র হাতে ধরতে হবে। তখন আলমগীর বলে, দেখেন, আমি তো আপনার কথা মতো শুনেছি, আমি তো এখন সাহসী বীর যোদ্ধা হয়েছি, আমার শরীরে শক্তি আছে, আমি তরোয়াল চালাতে পারি, আমি বন্দুক চালাতে পারি। এখন কি আমাদের সময় হয় নাই আমাদের সিংহাসন ফিরিয়ে আনার? তো বাবা, এখনও সময় হয় নাই, তোমার ভাইকে এখনও খুঁজে পাইনি। যদি তোমরা মনে করো দুই ভাই মিলে যদি সাহসী এবং বীরের মতন যদি মোকাবেলা করো ওই বাদশাহ জাফর সিরাজির সাথে, তাহলে তোমরা পারবে। তোমার এক ভাইকে খুঁজে আমাকে বের করতে হবে, আমাকে কিছুদিন সময় দাও। তারপর এদিকে জসিম অর্থাৎ সুমন তার আরেক পালিত চাচাকে বলে, আচ্ছা চাচা, আমার কিন্তু স্পষ্ট মনে আছে যে এই রাজ্যের যে বাদশাহ ভূতপ্রভু বাদশাহ ছিল, সে ছিল আমার পিতা। আর আমাদেরকে সরিয়ে যে বর্তমান রাজা জাফর সিরাজি, সে কিন্তু অন্যায় অত্যাচার করে আমার বাবাকে, আমার মাকে মনে হয় হত্যা করে সে সিংহাসন দখল করেছে। কিন্তু এর বদলা তো আমাদের নিতে হবে। এই জন্যই তো আমি এত বড় হয়ে বীর সাহসী হয়েছি, তলোয়ার থেকে ধরে বন্দুক পর্যন্ত চালাতে পারি। তখন ওই বৃদ্ধ চাচা বলে, বাবা, এখনও সময় হয় নাই, এখনও তোমার ভাই রাজনকে খুঁজে পাই নেই। যদি খুঁজে পাই, তাহলে তোমরা দুই ভাই মিলে যদি মোকাবেলা করো এই জুলুম বাদশাহ জাফর সিরাজির সাথে, তাহলে অবশ্যই তোমরা কামিয়াব হবে। তখন সুমন অর্থাৎ জসিম বলে, ঠিক আছে চাচা, আমি অবশ্যই আমার ভাইকে খোঁজার চেষ্টা করব, এবং যদি ভাইকে পেয়ে যাই তাহলে তো আমরা দুই ভাই মিলে মোকাবেলা করতে পারবো। তখন এদিকে জসিম ঘোড়ায় টকবক করে যাচ্ছে, এমন সময় সুচরিতা সেও ঘোড়ায় টকবক করে আসতেছে। তো আসার পর জসিমের সাথে একটা ঘোড়ায় সুচরিতার টক্কর লাগে। তখন জসিম বলে, কি ম্যাম সাহেব, আপনি কি দিকে চলতে পারেন না? তখন সুচরিতা বলে, শোনো, আমার দিকে চলার অভ্যাস নেই, কারণ আমি হলাম এই এলাকার উজিরের মেয়ে, আর উজিরের মেয়ে কীভাবে চলতে হয় সেটা কি তোমাকে বলতে হবে? বলতে হবে না। তখন জসিম অর্থাৎ সুমন বলে, আপনি উজিরের মেয়ে হোক হন অথবা রাজার মেয়ে হোক, তাতে তো আমার সেটা জানার বিষয় না, কিন্তু আপনাকে তো অবশ্যই পথঘাট দেখে ঘোড়া চালাতে হবে এবং ঘোড়ায় উঠে ঘোড়াকে নির্দেশ করতে হবে। কিন্তু আপনি তো তা না, আপনি তো উল্টাপাল্টা করে ঘোড়া চড়ে টকবক করে যাচ্ছেন, এটা কি আপনার ঠিক? তখন সুচরিতা বলে, খামোশ, একজন উজিরের মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয় সেই শিক্ষা তুমি পাও নি? তখন সুমনতা জসিম বলে, সেই শিক্ষা অবশ্যই পেয়েছি, কিন্তু সেই শিক্ষা মনে হয় আপনি পান নাই, যে মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেই শিক্ষা মনে হয় আপনি পান নেই। আপনি যদি পেতেন তাহলে মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করতেন, আপনার যে ব্যবহার তা চাষের ব্যবহার। তখন সুচরিতায় গিয়ে দৌড়ে গিয়ে চাবুক দিয়ে মারার চেষ্টা করে জসিমকে। তখন জসিম চাবুকটা ধরে কয়, আপনার হাতে চাবুক মানায় না, আপনার এমন কোমল হাতে কি চাবুক মানায়? আপনার হাতে মানায় ফুল, মানে গোলাপ ফুল, টকবগে ফুল মানায়, আপনার হাতে চাবুক মানায় না।
তখন জসিম সুচরিতাকে জড়িয়ে ধরে বলে, কয় দেখেন আমি কি করলাম, এই দৃশ্যটা মনে রাখবেন, আমি আপনাকে জড়িয়ে ধরেছি, আপনি ভুলতে পারবেন না আপনাকে আমি জড়িয়ে ধরেছি। তখন সুচরিতা বলে, এর বদলা আমি নেব, এর বদলা আমি নেব, শোনো প্রজা, আমি এর বদলা নেব। তখন সুমন বলে, যান যান, যদি পারেন বদলা নিয়ে। এদিকে আলমগীর তার গ্রামে বসে আছে। তখন শাবানা এই একটি বনে ঘুরতে আসে। তো ঘুরতে আসার পর তখন শাবানা চিৎকার করতে থাকে সখীদের নিয়ে, কে আছো বাঁচাও, কে আছে বাঁচাও। তখন এমন সময় আলমগীর ঘোড়ায় টকবক করে বলে, কী হয়েছে? কয়, ওইখানে একটা বাঘ দৌড়ে আসতেছে তো, আর আমাদের রাজকন্যা দৌড়াচ্ছে। তখন আলমগীর সেখানে দৌড়ে গিয়ে সেই একটা তীর ধনুক মারে, তখন বাঘ সেখান থেকে পালিয়ে যায়। তখন শাবানা দৌড়ে এসে আলমগীরকে জড়িয়ে ধরে ভয়ে। তো আলমগীর বলে, আপনি কি? তখন শাবানা বলে, আমি এই রাজার যে আমার যে বর্তমান যে রাজা, এই এলাকার সেই রাজার রাজকন্যা আমি। তখন আলমগীর বলে, ও তাহলে আপনি মনে হয় যে জুলুম রাজা জাফর সিরাজের কন্যা, যাক ভালোই হলো। তখন আলমগীর বলে, অর্থাৎ রাজন বলে, আপনি তো দেখতে অন্ত খুব সুন্দর, আপনার তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনার মতো মেয়ের সাথে যদি প্রেম করতে পারতাম, তোমার প্রেম হতো, তাহলে তো নিজেকে ধন্য মনে করতাম। তখন শাবানা বলে, আপনার সাথে আমি প্রেম করব, আপনাকে বাঁচিয়েছেন বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন বলে আপনার সাথে আমি প্রেম করব, এটা কি হয়? তবে শোনেন, আপনি আমার উপকার করেছেন, সেই জন্য আপনাকে কিছু মোহর দিলাম, আপনি চলে যান। তখন রাজনাথ আলমগীর বলে, আমি তো মোহরের জন্য আপনাকে বাঁচাই নেই রাজকন্যা, আপনাকে বাঁচিয়েছি আমার মনটাকে দেওয়ার জন্য, আর আপনাকে মনটাকে পাওয়ার জন্য। তখন একসময় আলমগীর শাবানাকে জড়িয়ে ধরে বলে, যান, আপনাকে যে আমি জড়িয়ে ধরলাম সেটা বাড়ি থেকে মনে করবেন। এদিকে উজিরের মেয়ে এবং রাজার মেয়ে দুজনেই তারা রাতের বেলা শুয়ে ভাবতেছে, তারা দুই যুবক তাদের দুজনকে জড়িয়ে ধরেছে। তখন এই ভাবনা রেখে তারা ঘোড়ায় চড়ে আবার তারা দুজনকে খুঁজতে আসে। একসময় সুচরিতা এসে সুমলতা জসিমকে পেয়ে যায়। তখন জসিমকে সুচরিতা, অর্থাৎ সে বলে, এই যুবক, আমি তো তোমার প্রেমে করে পড়ে গেছি, কারণ তুমি যে আমাকে জড়িয়ে ধরেছিলে সেটা তো আমি ভুলতে পারতেছি না। তখন জসিমের সাথে সুচরিতার প্রেম ভালোবাসা হয়ে যায়। সেই মুহূর্তে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় শাবানা আলমগীরের কাছে গিয়ে বলে, অর্থাৎ রাজনের কাছে বলে, এই যুবক, তোমার তো সাহস শক্তি আছে, তুমি তো আমাকে বাঁচিয়েছিলে, তাই আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমাকে ভালোবাসি। তখন দুজনকে জড়িয়ে ধরে তখন একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় তারা সুচরিতা এবং শাবানা তাদের মহলে চলে যায়। তো মহলে গিয়ে তখন জাফর সিরাজি এদিকে শাবানা ও তার রাজকন্যার বিয়ে ঠিক করে। তখন জাফর সিরাজি বলে, শোনো মা, তোমাকে কালকে বরপক্ষ দেখতে আসবে। হ্যাঁ, এক গ্রাম, মানে সেই গ্রামের নাম হলো চন্দনদ্বীপ, সেই চন্দনদ্বীপের রাজপুত্র, হ্যাঁ, এখানে তোমাকে দেখতে আসবে, তুমি তৈরি থেকো, তোমাকে মহলে নিয়ে যাবে আমার এক সৈন্যরা এবং তোমার বান্ধবীরা। তখন শাবানা বলে, না, আমি আব্বা হুজুর এই বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি, আর সে হলো সামান্য একজন প্রজা। তখন জাফর সিরাজি বলে, এত বড় স্পর্ধা তোমার, তুমি রাজকন্যা হয়ে সামান্য একজন প্রজাকে ভালোবাসতে তোমার দ্বিধাবোধ হয় নেই, তোমার মনে বাধা দেয় নেই? তুমি যে একজন রাজার মেয়ে, তুমি কি জানো না? আর তুমি রাজার মেয়ে হয়ে তুমি একজন সামান্য প্রজাকে তুমি ভালোবাসবে, এটা তো হতেই পারে না, অসম্ভব। তখন শাবানা অর্থাৎ রাজকন্যা বলে, শোনেন আব্বা হুজুর, ভালোবাসা ধনী গরিব বিচার করা হয় না আব্বা হুজুর, আমি রাজনকে ভালোবাসি এবং রাজন আমাকে ভালোবাসে, রাজন আমার জীবন ফিরিয়ে দিয়েছিল, রাজন আমাকে বাঁচিয়েছিল। তখন জাফর সিরাজি বলে, তোমাকে বাঁচিয়েছিল বেশ ভালো কথা, কিন্তু তোমাকে তো সে বিয়ে করতে পারে না, তুমি তাকে কিছু মোহর দিয়ে দিতে, তাই তো জামালা চুরি যেত। তখন শাবানা বলে, না, সে মোহর নেওয়ার জন্য আমাকে বাঁচায়নি, সে আমাকে ভালোবেসে বলে বাঁচিয়েছে। কাজে ঠিক আছে, আমি একটা কথা বলি, তোমাকে সে বিয়ে করতে পারবে, আমি মানব, যদি আমি একজন বীর যোদ্ধাকে আমার এ মহলে আশ্রয় দেব, এবং মহলে আশ্রয় দেওয়ার পর সেই বীর যোদ্ধাকে যদি তোমার ভালোবাসার সাথী সেই রাজন যদি পরাজিত করতে পারবে, তখন তোমারকে সেই রাজনের সাথে অথবা তুলে দেব। তারপরে শাবানা বলে, ঠিক আছে আব্বা হুজুর, আমি গিয়ে আমার
ভালোবাসার প্রেমিক রাজনকে গিয়ে বলবো। এদিকে দেখা যায় জাফর সিরাজি তার উজির এবং সিপাহ সালেকে বলে, কয় এই তল্লাটি মেয়েদের শক্তিশালী এবং বাহাদুর কে? কয় একজনই আছে, তার নাম হলো সুমন, সে দক্ষিণ পাড়ার বাগনগর এলাকায় থাকে, কয় তাকে খবর দাও। তখন বাদশার সালামতে কথা মতো জসিম মহলে চলে যায়। তখন জসিমকে অর্থাৎ সুমনকে বলে, কয় শোনো, একটি লোককে তোমাকে পরাজিত করতে হবে, তুমি নাকি সাহসী বীর এবং তুমি নাকি একজন যোদ্ধা, সেই লোকটাকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে তুমি আমার এই বাদশার সিপাহ সালা প্রদান হবে আর তুমি পাবে অনেক এনাম এবং পুরস্কার। তখন তখন জাফর সিরাজি বলে, এই কে কোথায় আসিস, জেরা পিটে দে, আগামীকাল মহলে মহাযুদ্ধ হবে, যে আমার বীর পলোয়ান সুমনকে হারাতে পারবে এবং তাকে পুরস্কৃত করা হবে এবং তার সাথে আমার মেয়ের বিয়ে দেব, আমি এই কথাটা ঘোষণা করে দিই। তখন ডেরাপিটে ঘোষণা করে যে রাজকন্যাকে বিয়ে করতে পারবে এমন এক ব্যক্তি যে পলোয়ান বীর সাহসী সুমনকে হারাতে পারবে যুদ্ধে এবং মোকাবেলা করে এবং তার সাথেই এবং রাজকন্যার বিয়ে দেবে। বাদশাহ সালামত এই ঘোষণা করেছে। এদিকে শাবানা টকবক করে গোড়ায় গিয়ে রাজনকে বলে, সর্বনাশ হয়ে গেছে, তোমাকে কিন্তু কাল আমাকে পাওয়ার জন্য যুদ্ধ মোকাবেলা করতে হবে। বীর সাহসী সুমন নামে এক যোদ্ধা আব্বার নাকি পালিত এবং বীর পালোয়ান, তাকে যদি তুমি হারাতে পারো তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারবে, আর যদি পালোয়ান সুমনকে তুমি হারাতে না পারো তাহলে তুমি আমাকে চিরদিনের জন্য হারাবে। তখন রাজন অর্থাৎ আলমগীর বলে, অবশ্যই আমি সেই বীর সুমন পালোয়ানকে হারাবো, কারণ তোমাকে আমার পেতেই হবে, কারণ তোমাকে ছাড়া আমি বাঁচব না, তোমাকে আমি অনেক ভালোবাসি। তখন শাবানা বলে, ঠিক আছে, তুমি প্রস্তুত হও, আমি মহলে চলে গেলাম। তখন রাজন অর্থাৎ আলমগীর ভাবে যে এই সুমনকে আমার ভাই সুমন, তার সাথে তো অবশ্যই আমার একবার দেখা করতে হয়। তখন আলমগীর গোড়া টকবক করে সেই বাগপাড়ায় চলে যায়। তখন বাগপাড়ায় গিয়ে আলমগীর বলে, আচ্ছা সুমনকে এখানে পালোয়ান সুমন? তখন একজন বলে, এই তো সুমন বসে আছে। তখন সেখানে জসিম বসে আছে। তখন সুমন দেখতে পায় একজন লোক গোড়ায় টকবক করে আসতেছে। তখন সুমন অর্থাৎ জসিম সে তরল নিয়ে প্রস্তুত হয়ে যায়। তখন রাজন বলে অর্থাৎ আলমগীর বলে, ভাই তুমি তরোয়াল নেওয়ার দরকার নেই, তোমার সাথে আমি যুদ্ধ করতে আসিনি। তখন সুমন বলে, তাহলে কেন এসেছো তুমি? আচ্ছা ভাই, তোমার নাম সুমন, তুমি নাকি কালকে রাজদরবারে মোকাবেলা করবে এবং রাজকন্যাকে যে হারাতে পারবে তোমাকে, তার সাথে নাকি রাজকন্যার বিয়ে দেবে। তখন সুমন অর্থাৎ জসিম বলে, আমি রাজপ্রসাদের এবং রাজার হুকুমে এই কাজটি করতেছি। আচ্ছা আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি উত্তর দিতে পারবে? তখন সুমন বলে, উত্তর দিতে পারবো। আচ্ছা তোমার কি কিছু মনে পড়ে যে তোমার নাম সুমন কে রেখেছিল, অথবা তোমার রাজমহলের সাথে তোমার কোনো জড়িত আছে কিনা, অথবা এমন চিহ্ন? তখন সুমন বলে, তুমি কারো কাছে বলবে না তো? তখন রাজন বলে, না, আমি হলাম যে সিংহাসনে জাফর সিরাজি বসে আছে, সেই সিংহাসনে ছিল আমার বাপ এবং সে আমার ভূতপূর্ব বাদশাহ, সেই বাদশাহ ছিল আমার বাবা। এই জাফর সিরাজি আমার বাবাকে হত্যা করেছে অথবা গুম করে রেখেছে নাকি বন্দি করে রেখেছে আমি আদৌ জানি না, কিন্তু আমি কয়েকবার এই মহলে গিয়েছিলাম ছদ্মবেশে, কিন্তু সেখানে আমার বাপ মাকে আমি এখনও খুঁজে পাইনি। তখন রাজন আলমগীর বলে, তুমি কিন্তু আমার ঘটনাও জানো না, আমিও কিন্তু বাদশাহ সালামত ভূতপূর্ব বাদশাহ সালামতের পুত্র রাজন। আমার মনে আছে যে আমার বাপকে তারা চক্রান্ত করে জাফর সিরাজি মেরে ফেলার ভয় দেখিয়ে আমরা পালিয়ে এসেছিলাম। আমার মা বাবাকে কে বন্দি করেছে অথবা কীভাবে রাখছে আমরা জানি না, কিন্তু এখন আমার বিশ্বাস যে তুমি আমার ছোটো ভাই। আচ্ছা তুমি একটু এদিকে আসো তো, তোমার পিঠটা দেখি। তখন পিঠে দেখে যে একটা তিল। তখন আলমগীরকেও জসিম বলে, আচ্ছা তোমার পিঠে দেখি, দেখছে একটা তিল। কয় আমরা দুই ভাই। তখন রাজন এবং সুমন দুই ভাই মিলে যায়। আচ্ছা
তোমার সাথেই কিন্তু কালকে রাজমহলে মোকাবেলা হবে। আমরা এমন একটি চাল চালবো, কেউ কাউকে হারাতে পারবো না এবং হারাবো না। আমরা যুদ্ধ মোকাবেলায় সমান সমান থাকবো। আমরা কাউকে জোরে আঘাত করব না, কারণ আমরা দুই ভাই। আমরা কিন্তু কাউকে আঘাত করতে পারি না, কারণ আমরা রক্তে আমাদের বাধা দেবে। কারণ তাই আমরা মোকাবেলা করবো এমনভাবে, এবং যে মোকাবেলা নাকি বাদশাহ জাফর সিরাজি আতঙ্কিত হবে এবং আতঙ্কিত হয়ে ভয়ে সে শিমশিম খাবে। আমরা সেই মোকাবেলা করে এক পর্যায়ে গিয়ে আমরা দুই ভাই গিয়া বাদশাহ সালামতকে তরবারি ধরে তাদের লোকদের অস্ত্র ফেলে দিতে বলবো। আর সেখানে আমরা যুদ্ধ শুরু করে দিয়ে বাদশাহ সালামতকে আমরা সেখানে শেষ করে দেব। এইগুলো আমার চক্রান্ত, এবং আমাদের যা সৈন্য সামর্থ্য আছে আমরা তৈরি করে নিয়েই আমরা সেখানে যাব, এবং এই মোকাবেলাই হবে এই বাদশাহ জাফর সিরাজির শেষ দিন এবং শেষ রাত্র। কারণ এছাড়া কোনো আমাদের কোনো পথ নাই। কথাটা তোমাকে আমি বললাম। তখন সুমন বলে, জি ভাই, তবে একটা কথা, আমি আজ মহলে যাচ্ছি। মহলে গিয়ে আমি আমার বাপ মাকে খুঁজবো, যে আমার বাপ মাকে কোথায় তারা বন্দি করে রেখেছে। যদি আমার বাপ মাকে আমি পেয়ে যাই, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসব। তবে উদ্ধার করা কঠিন হবে, তবে সেই জুলুম জাফর সিরাজি বাদশাকে আমরা ধ্বংস করবো আগামীকালই। এবং তুমি খেয়াল রাখবে যে কখন বাদশাহ সালামত এবং সিংহাসন থেকে বেরিয়ে আসে অথবা সিংহাসনে বসে আছে, এমন একটা পর্যায়ে আমরা দুই ভাই গিয়ে আক্রমণ করবো এবং বাদশাহ সালামতের উপর আমরা তরবারি ধরবো। তরবারি ধরার পর বলবো যে অস্ত্রগুলো ফেলে দাও, আর যদি না ফেলো তাহলে তোমার বাদশাহ সালামতকে মেরে ফেলবো। তখন এরপরের দিন যুদ্ধ মোকাবেলার জন্য সেখানে সুমন জসিম রেডি, মানে পোশাক পরে রেডি। এমন সময় আলমগীরও পোশাক পরে তারা যুদ্ধ করতে থাকে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তারা কেউ কাউকে হারাতে পারে না। তখন জাফর সিরাজি বলে, ব্যাপার কি পালোয়ান? সুমন, তুমি কি করতেছো? তুমি এখনও জাফর সিরাজির কথা শুনতেছো না? তুমি কেন ওই রাজনকে মারতে পারতেছো না? তুমি তাড়াতাড়ি মারো তাকে। তো এমন সময় জাম্বু বলে, হুজুর, আমার মনে হয় একটা এখানে চক্রান্ত আছে। তখন জাফর সিরাজি বলে, চুপ কর, কোনো চক্রান্ত নেই, তারা তো যুদ্ধ মোকাবেলা ঠিকই করতেছে। এক পর্যায়ে তারা লাফ দিয়ে গিয়ে বাদশাহ সালামতের দুই ভাইয়ে গলায় তরবারি ধরে। তখন বলে, শোনো সৈন্য সামন্ত, তোমরা শোনো, তোমরা এখনও সময় আছে, তোমাদের অস্ত্র সব ফেলে দাও, আর না হলে বাদশাহ সালামতের কল্লা কিন্তু আমরা ফেলে দেব। তখন সুমন এবং রাজন বলে, এ বল কুত্তা, বল জালিম বাদশাহ, আমার বাপ মা কোথায়? তখন জাফর সিরাজি বলে, কি, কে তোমার বাপ মা? কয়, বুতো বড় বাদশাহ, এবং সে কোথায় বল, আর না তোর কল্লা কিন্তু ফেলে দেব। তখন জাফর সিরাজি বলে, আমাকে মেরো না, চলো তোমার বাপ মার কাছে নিয়ে যাই। তখন নিয়ে যাওয়ার পথেই দেখা যায় যে কিছু সৈন্যরা এসে আক্রমণ করে। সেখানে শুরু যায় তুমুল যুদ্ধ, মারামারি এবং কাটাকাটি, তরোয়ালবাজি, সেখানে যুদ্ধ, দৌড়াদৌড়ি, সৈন্যের সামন্ত দৌড়াদৌড়ি শুরু করেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে জাফর সিরাজি দৌড়াতে থাকে, এমন সময় দেখা যায় জসিম এবং তার সুমন তার বাপ মাকে অন্ধকূপে নিক্ষেপ করে রেখেছে, এবং শকত সেখানে বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। আনোয়ার বলতেছে, কে আছো বাঁচাও, কে আছে বাঁচাও। তখন জসিম সে অন্ধকূপে গিয়ে তার বাপ মাকে জড়িয়ে ধরে বলে, বাবা মা, আমরা দুই ভাই এখনও জীবিত আছি, তোমাদেরকে উদ্ধার করতে এসেছি। তখন শকত আকবর এবং আনোয়ারায় জসিমকে জড়িয়ে ধরে বলে, সাবাস বাবা সাবাস। তখন সেই মুহূর্তে আলমগীর এসে বলে, রাজন বলে, বাবা তোমাদের অনেক কষ্ট হয়েছে না? তখন দুই ভাইকে জড়িয়ে ধরানোর পর তখন এমন সময় জাফর সিরাজি বলে, এই কে কোথায় আসিস, এদেরকে মেরে ফেল। তো সেখানে আবার তরোয়াল যুদ্ধ শুরু হয়ে যায়। এক পর্যায়ে সৈন্য সামর্থ্যে সবাই মারা পড়ে, কিছু পালিয়ে যায়। তখন শকত করে বলে, তোকে বলেছিলাম না জাফর সিরাজি, যে এমন একটা দিন আসবে, সেদিন বেশি দূরে নয়, আমার ছেলেরা আসবে, সুমন রাজন আসবে, আমাদের উদ্ধার করে নিয়ে যাবে, এবং তোর পতন অবশ্যই ঘটবে। এখন দেখ আমার ছেলেরা তোকে এখন কি করে। তখন শকত আকবর আদেশ করে, বাবা তোরা যা, এই জালিম কুচুকরি খারাপ লোককে নৃশংসভাবে হত্যা কর। তখন আলমগীর জসিম দুই ভাইয়ে দুই তলোয়ার নিয়ে জাফর সিরাজির উপর আঘাত করে। তখন জাফর সিরাজি সেখানে ঢলে পড়ে যায়। তখন সেই মুহূর্তেই
দেখা যায় শাবানা এবং সুচিত্রা দৌড়ে আসে, তারা বাপ্পেদের জড়িয়ে ধরে এবং উজিরও মারা যায়। তখন জসিম অর্থাৎ সুমন, রাজন ও আলমগীর দুজনের প্রেমিকাকে জড়িয়ে ধরে বলে, তোমরা কেঁদো না, তারা অন্যায় করেছিল, তারা পাপ করেছিল, তাদের প্রায়শ্চিত্ত তারা করছে। তখন তারা মিলে যায়। তখন শওকত আকবর আবার সেই এলাকার বাদশাহ হয়। শাবানা এবং সুচরিতা, জসিম, আলমগীর তাদের দুজনের বিয়ে হয়। এভাবে পরিচালক আব্দুল লতিফ বাচ্চু সুমন রাজন ছবির গল্পটা শেষ করে। ছবিটা প্রচুরভাবে সাফল্য পায়। সুমন রাজন ছবিটা যখন মুক্তি পায় 1981 সালে, এই ছবিটা মুক্তি পাওয়ার পর 81 কি 82 সালে ছবিটা ব্যাপকভাবেই ব্যবসা করে এবং সুপার ডুপার হিট হয়। সেই সময় জসিম, আলমগীর, শাবানা, সুচরিতা জুটির সবচেয়ে ভালো একটা সফল ছবি সুমন ও রাজন।